বায়োলজি কোন চ্যাপ্টারের উপর পরীক্ষা? চ্যাপ্টার 4 না কি জানি বললো মনে হয়, কি ছিল কোন চ্যাপ্টার পরীক্ষা? হ্যাঁ 3 যেটাই যে তোমরা না জানো ভাই, আমি করতে জানবো আমি বায়োলজি পড়াই স্যার কনফিউশন স্যার, কারণ হোয়াটসঅ্যাপে লিখছে, হোয়াটসঅ্যাপে যখন জিজ্ঞেস করছি তখন বলতেছে যে 4 অনলি 4, এখানে আসে না দিস স্যার 3 এর আছে স্যার 4 হইলে পারবো না। তোমাদের ক্লাসে বলে দিত, ক্লাসে কথাগুলো শুনলো না, স্যার ক্লাসে বলছিলাম তখন ঠিক বলছিলাম, কিন্তু ওদের এখানে হোয়াটসঅ্যাপে বলে দিই ওইটা মনে ভুল ইয়া করতে চলমান চ্যাপ্টারটা নিয়ে করতে আর কি। হ্যাঁ তোমরা ক্লাসের স্যারের সাথে একটু যোগাযোগ করবা, ক্লাসের স্যারের সাথে কিছু এটা নিয়ে কথা বলবো। আচ্ছা চলো আমরা শুরু করি, আমরা ত্রিকোণমিতি দিয়ে শুরু করতেছি। হ্যাঁ হায়ার তোমাদের সাথে আমার যাত্রা শুরু হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে। হ্যাঁ ফাইনাল করে দিচ্ছি। ওকে চলো ত্রিকোণমিতি ইংলিশে লিখি 8.1। দেখো স্যার বেসিক জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতিটা ছিল সেটা তো তোমরা সবাই করছো রাইট। জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতিটা আমাদের এখানে যেটা করতে হবে সেটা হইল আমরা এখন কোণ সম্পর্কে জানবো, ত্রিকোণমিতিক কোণ নামে একটা কোণ আছে সেটা সম্পর্কে জানবো। এই চ্যাপ্টারে আলোচনা হায়ার ম্যাথের একটু ডিফারেন্ট, ওইখানে তোমরা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, সাইন কস টেন এগুলো নিয়ে পড়ছো রাইট, পড়াইছে না, এগুলো নিয়ে পড়াইছে। সো ওইটা ওই পাশে থাকুক, আমি ওখানে কোনো আলোচনা যাচ্ছি না, দরকার আছে দরকার নাই, জেনারেল ম্যাথে তো পড়ছো, যদি প্রয়োজন হয় তোমার কখনো ডিভিশন হলে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতে গেলে হয়তো তখন পড়াবো। এখন আপাতত আমরা এখানে শুরু করবো আলোচনা কোণ দিয়ে, ঠিক আছে। সো কোণ শব্দটার সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত, জ্যামিতিতে বেশিরভাগ পড়ছি রাইট, কোণটা কোণ কিভাবে কাজ করে জ্যামিতিতে পড়ছি। এখন এই কোণটা তাহলে একেবারে ভেঙে চুরে আমরা পড়বো যে কেমন কেমন হতে পারে। কোণের আসলে দুই রকম প্রকার আছে, একটা হচ্ছে জ্যামিতিক কোণ, আগেই বললাম যে জ্যামিতিতে যেহেতু আমরা পড়ছি তাহলে জ্যামিতিক কোণ নামে একটা কিছু থাকবে, আর একটা হলো বীজগাণিতিক, সরি ত্রিকোণমিতিক কোণ। বলতে বলতে কি বলতেছি, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, বুঝতে পারছো? তাহলে সবার প্রথমে আসবে হচ্ছে জ্যামিতিক কোণটা কি সেটা আমরা একটু পরিচয় জেনে ফেলবো ঝটপট। চলো ঝটপট জেনে ফেলি। জ্যামিতিক কোণ জিনিসটা কি সেটা একটা আমরা পড়ে নিই। ধরো স্যার আমরা ধরো আমাদের কাছে একটা বিন্দু আছে এ বিন্দু, এই বিন্দুটা মনে করো এইদিকে গতিশীল হয়ে আসবে, আরেকটা বিন্দু আছে ধরো আমাদের বি বিন্দু, আসলে এই কালারগুলো আসলে অন্ধকার হয়ে যাচ্ছে, একটা ধরো আমাদের আছে এ বিন্দু, এটা দিয়ে গতিশীল হয়ে আসছে, আরেকটা ধরো আছে হচ্ছে আমাদের বি বিন্দু, এটা দিয়ে গতিশীল আসার পরে এরা উভয়ে পি নামক একটা বিন্দুতে মিলিত হয়েছে।
জ্যামিতিকভাবে এ থেকে একটা রেখা আঁকছি বা রশ্মি আঁকছি আমরা, বি থেকে একটা রশ্মি আঁকছি, আঁকার পরে তারা একটা বিন্দুতে মিলিত হলো, মিলিত হওয়ার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক কিনা? এই কোণটাকে আমরা বলতেছি জ্যামিতিক কোণ। কি বলতেছি? জ্যামিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণের মানে হইল যে দুটো বিন্দু থেকে গতিশীল হয়ে এসে, দুটো বিন্দু গতিশীল হয়ে কোনো একটা অপর একটা বিন্দুতে মিলিত হওয়ার পরে তাদের মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা জ্যামিতিক কোণ বলতেছি, ঠিক আছে? সো এখানে একটা লেখো যে জ্যামিতিকভাবে জ্যামিতিকভাবে এ ও বি বিন্দুর বিন্দুত্ব হয়নি। বি বিন্দুতে এসে মিলিত হলে এ পি বি জ্যামিতিক কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? জ্যামিতিকভাবে এ ও বি বিন্দু, বি বিন্দুতে এসে মিলিত হলে এ পি বি জ্যামিতিক কোণ উৎপন্ন হয়। এবারে জ্যামিতিক কোণের একটা সীমা আছে, জ্যামিতিক কোণের সীমা এটা 0 ডিগ্রি থেকে শুরু হয় 360 এর মাঝখানে, 0 থেকে স্টার্ট হয়ে 360 পর্যন্ত। 0 হতে পারবে, 360 হতে পারবে, 0 থেকে বড় হতে হবে, 360 থেকে ছোট হতে হবে, ঠিক আছে? তো এমন এই শর্তে একমাত্র জ্যামিতিক কোণগুলো পাওয়া যায়, অর্থাৎ জ্যামিতিক কোণের মান 210 হতে পারবে, 115 হতে পারবে, 96 হতে পারবে, 73 হতে পারে, তারপরে 350 হতে পারে, 360 হতে পারে, 361 কি হতে পারবে? পারবে না। 360 আর বড় হবে না। 361 হলে 360 এর বড় হয়ে যাবে, 360 এর বড় হতে পারবে না। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, মাইনাস হতে পারবে কি? মাইনাস হতে পারবে? পারবে? পারবে না। নেগেটিভ হতে পারবে না, তাহলে নেগেটিভও হবে না। 0 থেকে বড় বা 0 এর সমান হতে হবে, 360 এর থেকে ছোট হতে হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে জ্যামিতিক কোণ নিয়ে? তোমরা জ্যামিতি সবসময় করছো, দুইটা রেখা আঁকছো, মাঝখানে একটা কোণ উৎপন্ন করছো, দুইটা রেখা আঁকার সময় একটা বিন্দু থেকে রেখে আসছো। স্যার আপনি কি বলতে চাচ্ছেন মানে জ্যামিতিক কোণের সীমা 360 ডিগ্রি পর্যন্ত? এটা হ্যাঁ। জানতে পারলাম না। এটা তো বললাম, বাংলায় তো বললাম। কেন স্যার? কেন মানে কি? চিন্তা করে দেখো, একটা বিন্দু এ আর একটা বিন্দু, এই দুইটাকে যদি তুমি মিলিত বিন্দু চিন্তা করো, তাদের কোণের পরিমাণটা তোমার ঘুরে আসার পরে সর্বোচ্চ 360 পর্যন্ত হচ্ছে, এর পরে তার যাওয়া সম্ভব না। এদিকে হয়ে গেলে তো বিন্দুটা তোমার কত হয়ে যাচ্ছে, রিসেট হয়ে যাচ্ছে তোমার, এদিকে হয়ে গেলে তো তোমার কেটে ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো জ্যামিতিকভাবে চিন্তা করলে আসলে 360 এর বড় কখনোই পাবা না তুমি, বুঝছো? 360 এর বড় পাবা না। আর
0 ডিগ্রি এর চেয়ে ছোট পাবা না, এটা জ্যামিতিক নিয়ম। এটাকে আমরা 360 ভাগ করে করছিলাম। সো টোটাল মিলে 360 ভাগ, একটা বৃত্তাকার পুরো ঘুরে আসাটা 360 ভাগ। আর এটাকে তুমি এর মধ্যেই হতে হবে এবং সর্বনিম্ন গিয়ে 0 হতে পারবে, সর্বনিম্ন গিয়ে 0 হতে পারবে। বুঝতে পারছো? জ্যামিতিক সিম্পল জিনিস। এবার আসো স্যার ত্রিকোণমিতিক কোণ, আমরা হেডিং দিব স্যার ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ দেখো স্যার কিভাবে কি করা যেতে পারে ত্রিকোণমিতিক কোণে। আগে কিছু করার আগে, কিছু বোঝানোর আগে তোমরা আমাকে একটু বলো যে তোমরা রেখা, রশ্মি, রেখাংশ এই তিনটা জিনিস চেনো? রেখা, রশ্মি, রেখাংশ চেনো? রেখা কি, রশ্মি কি, রেখাংশ কি? রেখা, রশ্মি, রেখাংশ। হ্যাঁ, এখানে দেখো রেখা হলো, রেখা হলো দেখো স্যার এই যে এদিকেও গতিশীল থাকবে, এদিকেও গতিশীল থাকবে। হ্যাঁ, সহজ ভাষায় বলবো সারাদিন চলে আসে, আজকে টানতেছি চলে আসতেছে। হ্যাঁ, দেখো রেখাটা হইল উভয় পাশে গতিশীল, এর কোনো শুরু বা শেষ বিন্দু নাই, দুই দিকে গতিশীল থাকবে, ডানেও গতিশীল বামেও গতিশীল, দুই পাশে সরল পথে গতিশীল থাকবে। সরল পথ মানে বুঝো তো, মানে সে ঘোরাঘুরি করবে না, সোজা চলে থাকবে, সরল পথ। সরল পথে ডানেও গতিশীল বামেও গতিশীল। তো ডান পাশে যত বিন্দু আছে সবগুলো ওই রেখার অংশ, বাম পাশে যত সোজা বিন্দু আছে সবগুলো ওই রেখার অংশ। তো দুই পাশেই গতিশীল, এটাকে আমরা বলি রেখা। আর রশ্মি হচ্ছে একটা বিন্দু থেকে শুরু হয়, বিন্দু থেকে যখন শুরু হয় সেটা হয়ে যায় প্রান্ত। প্রান্ত মানে কি, একটা শেষ মাথা, ওইখান থেকে শুরু হচ্ছে, তো প্রান্ত থাকে। প্রান্ত, একটা প্রান্ত বিন্দু থাকবে, প্রান্ত বিন্দু থেকে শুরু হয়ে অন্য একটা পাশে চলমান থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এটা প্রান্ত বিন্দু, এদিকে চলমান। তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে আরো যেতে পারবো চাইলে, চলতেই থাকবে। এই যে ডান পাশে যতগুলো বিন্দু আছে সবগুলাই কিন্তু আমরা কি বলতে পারি, ওই রশ্মির অংশ বলতে পারি। ক্লিয়ার? সাবাস। এরপরে রেখাংশ চিন্তা করে দেখো তো স্যার, রেখাংশ হচ্ছে এই স্যার রেখাংশ। ক্লিয়ার? দুইটাই প্রান্ত বিন্দু, একটা শুরু আছে একটা শেষ আছে, একটা শুরু আছে একটা শেষ আছে, কোনো কি নাই, কোনো দিকে চলমান নাই। তুমি শুরু জানো শেষ জানো, দুই পাশে দুটো প্রান্ত বিন্দু থাকবে। সো প্রান্ত বিন্দু দিয়ে এবং কোন দিকে চলমান আছে সেটা দিয়ে তিনটার পার্থক্য বুঝে ফেলতে পারো। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে একটুকুতে? আচ্ছা, কারণ আমি রশ্মি শব্দটা এখন বলবো। ত্রিকোণমিতিক কোণের জন্য দেখো স্যার, একটা স্থির ত্রিকোণমিতিক ক্রিয়ার জন্য আমরা স্থির একটা রশ্মি নিব। স্থির রশ্মি নেওয়ার পরে এলাকা আমরা এক পাশে ছোট করে রেখে দিই। আমরা লিখো স্যার, স্থির একটা রশ্মি নিব, লিখবো যে স্থির অবস্থানে কোন রশ্মির সাপেক্ষে
স্থির অবস্থানে কোন রশ্মির সাপেক্ষে স্থির অবস্থানে কোন রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান অপর কোন ঘূর্ণায়মান অপর কোন রশ্মির মধ্যবর্তী কোণ হলো ত্রিকোণমিতিক কোণ। দেখো স্যার, আমরা একটা রশ্মি নেব, ধরো এইটা, ধরো OX আমাদের একটা রশ্মি, ঠিক আছে? OX এর সাপেক্ষে আমরা আরেকটা রশ্মি নিচ্ছি হচ্ছে OA। দেখতেই পাচ্ছ এদের উভয়ের প্রান্ত বিন্দু হচ্ছে তোমার কত শুরু O বিন্দুতে, প্রান্ত বিন্দুটা আমাদের O বিন্দুতে। দেখো O বিন্দু থেকে স্টার্ট হয়ে একটা রশ্মি OX, আরেকটা আমাদের OA। OX OA একটার সাপেক্ষে আরেকটা যে কোণ হচ্ছে, এই কোণের মানটা ঘুরে গেছে, ঘুরে উৎপন্ন করছে। ও এটা আগে OX বরাবরই ছিল, সেইখান থেকে ঘুরে গিয়ে সে থিটা কোণ উৎপন্ন করছে। পার্থক্যটা বোঝা যায়? যে ব্যতিক্রম ছিল দুইটা বিন্দু এসে মিলিত হয়েছে, মাঝখানে কোণ উৎপন্ন হয়েছে। এখানে হলো দুইটা রশ্মিকে আমরা এক লাইনে রাখছি, রাখার পরে একটাকে স্থির অবস্থানে রেখে আরেকটাকে ঘোরাচ্ছি। ঘোরালে ঘূর্ণন একটা কোণ উৎপন্ন হয়, সেই ঘূর্ণন কোণটাকে আমরা বলতেছি ত্রিকোণমিতিক কোণ। বুঝতে পারছো? লিখে ফেলো। লিখছো? আচ্ছা চলো, এখন আমরা এখানে এবার কিছু ব্যাপার স্যাপার চলে আসছে। ত্রিকোণমিতিক কোণ নিয়ে যেহেতু আমরা বেসিকটা জেনে গেছি কিভাবে ত্রিকোণমিতিক কোণটা উৎপন্ন হয়, এইবার আরেকটু কিছু ব্যাপার স্যাপার জানবো। সেটা হইল, আমরা যে এইখানে একটা স্থির রশ্মি আঁকলাম, দেখো তো স্যার OX দিয়ে আসলে কি বোঝাচ্ছি? সাধারণত যখন আমরা এই ধরনের জ্যামিতিক হিসাব কিতাব করি, তখন আমরা দুটো অক্ষ নিয়ে চিন্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? তো সেখানে আমাদের থাকে কি x অক্ষ, x প্রাইম, y ও y প্রাইম, এই তিনটা
বিন্দু দিয়ে আমার y অক্ষ, দুইটা অক্ষ নিয়ে আমরা চিন্তা করতে পছন্দ করি। আর এর মাঝে এই OX অংশটাই তোমাদেরকে একটা রশ্মি হিসেবে বলতেছিলাম, মূল বিন্দু থেকে শুরু হয়ে ধনাত্মক দিকে চলতে আছে x অক্ষ। দেখো এটা আমাদের OA, এইভাবে করে আমরা আগের চিত্রে বলছি। এখন স্যার এগুলাকে আমরা বিভিন্ন চতুর্ভাগ নামে ডাকবো, যেহেতু বিভিন্ন ভাগের মধ্যে আমার এই রশ্মিটা থাকতে পারে। রশ্মিটা চাইলে আমার এখানেও থাকতে পারে, রশ্মিটা চাইলে এইখানেও থাকতে পারে, রশ্মিটা চাইলে আমাদের এইখানেও থাকতে পারে। সো বিভিন্ন ভাগে এটা করা যায়। তো এইগুলোকে আমরা নাম দিয়ে দিব, প্রত্যেকটা ভাগের একটা নাম আছে, এটার নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ। চতুর্ভাগ শব্দের মানে হচ্ছে 4 ভাগের এক ভাগ, ঠিক আছে? এটার নাম হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এইটা হলো আমাদের চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? তো 4টা ভাগে বিভক্ত করে আমরা 4টা নাম দিয়ে দিলাম। আমাদের এই অংশটাও সামনে কাজে আসবে, তাই লিখে রাখো। তো রশ্মিটা যে কোনো চতুর্ভাগে হতে পারে, ঘুরে আসা যে রশ্মিটা আছে সেটা যে কোনো চতুর্ভাগে হতে পারে। এখন আসো স্যার, আমরা একটু দেখব যে এই কোণের মানটা ঘোরার ক্ষেত্রে দুই রকম হতে পারে। চাইলে দেখো স্যার, তোমরা এদিকে দেখো, আমি এর আগে যে ঘোরাইলাম কিভাবে ঘোরাইছিলাম না স্যার? এখানে OX ছিল, তাহলে ঘুরছে কিভাবে? এইভাবে ঘুরছে না? চাইলে উল্টাভাবে ঘুরতে পারতো না? দেখো ওয়েট, চাইলে এভাবে ঘুরে আসতে পারতো, এমনি নিচের দিকে পারতো? অবশ্যই পারতো। তাহলে এখানে দুইভাবে ঘুরতেছে, একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একটা ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে জানো নাকি স্যার? এই যে এমনি আছে, টিক 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 এদিকে ঘুরে, ঠিক আছে? এই ঘূর্ণনটাকে আমরা বলতেছি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন, আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন। ক্লিয়ার? ওকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে একটা বিপরীত দিকে, এটা হচ্ছে আমাদের বিপরীত দিকে নাকি? এটা আমাদের বিপরীত দিকে। চলো স্যার আমরা এই অংশটাকে মুছে দিই। এখানে লিখবো ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘূর্ণন। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অবস্থায়
আমাদের থিটাটা হচ্ছে তোমার ধনাত্মক ধরি আমরা, ওইদিকে ধনাত্মক মান ধরবো। কিন্তু যদি আমাদের এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটার দিকে যদি হয়, যেটাকে আমরা ইংলিশে বলতেছি ক্লকওয়াইজ, যদি আমাদের ক্লকওয়াইজ হয় তাহলে থিটাটাকে আমরা বলবো ঋণাত্মক। থিটার মান হবে ঋণাত্মক মান। এইটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের একটা বৈশিষ্ট্য, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকের সাথে মিলে গেলে ঋণাত্মক। বুঝে নাই? এইটা হচ্ছে কি তোমার ধরে নিছে। আমি তোমাদের কিছু কনভেনশনের কথা বলতে পারি ওই সময়, কনভেনশনটা হচ্ছে এই জায়গায়। দেখো কনভেনশনের পিছনে কারণ আছে। তোমার এক্স অ্যাক্সিস ধনাত্মক থেকে ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিকে ঘুরতেছে, সেই হিসাব করে ধনাত্মক দিক ধরছে। আরো বিভিন্ন কারণে ঘড়ির কাঁটার বিপরীত দিকটাই আমাদের জন্য ধনাত্মক মনে হয়েছে, তাই ধরে রাখছে। চাইলে উল্টা ধরতে পারতো, কিন্তু একজন সোজা ধরবে একজন উল্টা ধরবে, হ্যাসেল হয়ে যাবে। তাই একটা কনভেনশনের মতো সবাই আমরা এটা ইউজ করি। কেমন? ভেরি গুড। সেইটা হিসাব হচ্ছে কিন্তু এক্স এর ধনাত্মক দিক থেকে ঘুরে যাচ্ছে, রাইট? সিম্পল। আচ্ছা, এবার আসুন স্যার, দুইটা পয়েন্ট লিখে রাখবো। একটা হচ্ছে, একটা আমরা কি বুঝছি, ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক কিংবা ঋণাত্মক হতে পারে, তাই নাকি স্যার? কি বলতে পারে? ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। লিখো, ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। তারপরে আরেকটা কথা কি স্যার, ত্রিকোণমিতিক কোণ যেহেতু ঋণাত্মক হতে পারে, তার মানে শূন্যর চেয়ে ছোট হতে পারতেছে। আবার ধনাত্মক হয়ে এটা যদি ঘুরে আসে, একবার ঘুরে আসলো 360 ডিগ্রি হলে, আরো যদি ঘূর্ণন বজায় রাখে, এখন 720 হবে, চলমান থাকে। বুঝতে পারছো? এটাকে আমরা রিসেট করি না। ত্রিকোণমিতিক কোণ হিসাবটা হচ্ছে এরকম। কেন রিসেট করি না? তাহলে ঘূর্ণন সংখ্যাটা বুঝতে আমার সুবিধা হবে। 720 তাহলে বোঝা যাচ্ছে দুইবার ঘুরে আসছে। বুঝতে পারছো? আমার ঘূর্ণন সংখ্যাটারও ট্রেস রাখার জন্য আমরা এটাকে রিসেট করি না। তো ধরো এই জায়গায় 360 ছিল, এই জায়গায় এসে কত হয়ে গেল? 720। এইটা আবার ঘুরে এসে এই জায়গায় আসলো, হয়ে গেল 1080। বুঝছো আমার কথা? এভাবেই কিন্তু ঘূর্ণনটা চলমান থাকবে এবং অসীম পর্যন্ত তুমি চাইলে কোণ হিসাব করতে পারো। ঘূর্ণন রিলেটেড তো, ঘূর্ণনের সংখ্যাটা ধরো আমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে, এই ফ্যানটা মিনিটে 40 বার ঘুরে, তাহলে মিনিটে তার উৎপন্ন কোণটা আশা করি এরকম কিছু একটা হয়, ডিগ্রি হবে। বুঝতে পারছো আমার কথা? কি বোঝা নেই? তো এইটাই হচ্ছে তোমার, তাহলে এটা থেকে তুমি বুঝতে পারবা যে কয়বার ঘুরতেছে। বুঝতে পারছি আমি? এইভাবে আমরা মোটামুটি ত্রিকোণমিতিক কোণটাকে চলমান রেখে আরো কিছু জিনিসপাতি বের করতে যেন সহজ হয় সেভাবে ব্যবস্থা রাখি। বুঝছো আমার কথা নাকি বোঝা নেই? কারো কোনো কোয়েশ্চেন আছে? না, আমরা কিছু নিয়ম শিখতেছি, সবাই মিলে এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারলে ভবিষ্যতে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করা সহজ হবে। এই জন্য এমন না যে স্যার চলমান না রাখলে কোনো সমস্যা ছিল। হ্যাঁ, সমস্যা হচ্ছে অনেক কিছু আমরা হিসাব করতে পারতাম না, তাই চলমান রাখতেছি। বুঝছো? গলা ভেঙে অবস্থা খারাপ। তোমরা শুনতেছো সবাই? পেছন পেছন শোনা যায় আমার কথা? শোনা যাচ্ছে? ওকে।
জানি না বাংলাদেশের পরিবেশের কি অবস্থা। গ্রামে গেলাম, ওইখানে প্রচুর ঠান্ডা পড়ে, প্রচুর বলতে মানে নিয়মের তুলনায় ঠান্ডা বেশি আর কি। কুয়াশা পড়তেছে, ঠান্ডা পড়তেছে, কি বসন্তকালে ঠান্ডা, কুয়াশা পড়তেছে বসন্তকালে, ওই ঠান্ডা যে লাগছে। বাড়ি কই? বাড়ি কই? তুমি পরে আমার থেকে জিজ্ঞেস করো, এখন না। এটা লিখতে পারছো তোমরা? শুনে নাও, এটুকু শুনে নাও। আচ্ছা, লাস্টে লিখো যে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, লিখছো। আর একটা লাইন লিখো যে ত্রিকোণমিতিক কোণের মান 0 অপেক্ষা ছোট এবং 360 অপেক্ষা 0 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 360 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে, বড়ও হতে পারে। মানে এখানে কোনো বাধা নেই। স্যার আপনি যে লাইনটা বলে গেলেন লিখতে পারেন। হ্যাঁ, ত্রিকোণমিতিক কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা ছোট, ত্রিকোণমিতিক কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা ছোট, হ্যাঁ, এবং 360 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে। 0 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 360 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আরেক মুশকিল ব্যাপার, আমি আমার মোবাইল ইউজ করার পরে এখানে তো মাইক সেটআপ একটা ঝামেলা আছে মনে হয়, ছোট শোনা গেলে আরেক ঝামেলা পড়বো, এই যে প্যারা। চলো এরপরে আমরা সামনে আগাই। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে মোটামুটি, সরি, ত্রিকোণমিতিক কোণ নিয়ে আর খুব একটা বেশি কিছু বলার নাই। এখন আমরা আসো চলে যাব হচ্ছে কোণ পরিমাপ পদ্ধতি। লেখো কোণ পরিমাপ, কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের পদ্ধতি একটা হচ্ছে 60 মানে হচ্ছে 60, রাইট? হ্যাঁ, 60 মূলক পদ্ধতি। তোমাদের ক্লাসে এটা কি ছিল এটা? আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এটা কি হলো? ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এটাকে রেডিয়ানও বলতে পারো। এরপরে আছে গ্রেডিয়ান। এদের মধ্যে এই দুটা বহুল ব্যবহৃত স্যার ভেরিয়েশন হয়ে আছে না? না, বহুল ব্যবহৃত এবং আমাদের সিলেবাসের অন্তর্গত। স্যার রেডিয়ানটা কত? রেডিয়ানটা হ্যাঁ, ওই যে বৃত্তীয় পদ্ধতি কিন্তু রেডিয়ান হিসাব করা হয়। অন্তর্ভুক্ত, ঠিক আছে স্যার? মানে ঠিক আছে, অন্তর্ভুক্ত, বহুল ব্যবহৃত এবং আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই দুইটা। তাহলে আমরা শুধুমাত্র এই দুইটা নিয়েই আলোচনা করব। তাহলে আমরা ওটা কি করব? গ্রেডিয়েন্টে পড়ার দরকার নেই, এখন বড় হলে পড়িও, জানার জন্য পড়িও, ঠিক আছে? খুব বেশিরভাগ ব্যবহার তো এই দুটাই হয়, এই দুটাকে জানলেই যথেষ্ট।
মাথাটা এখনো ছোট আছে, আস্তে আস্তে মাথায় ঢুকাও। চলো সামনে আগে নাকি তুলছো, তুলে রাখো একটু। গ্রেডিয়েন্ট আমাদের লাগবে না, আসো শোনা যায়। আমরা শুরু করি স্যার ষাটমূলক থেকে। ষাটমূলক 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 পদ্ধতি থেকে শুরু করি। এখানে আমার তিনটা একক ইউজ হয়। একটা হচ্ছে ডিগ্রি, তার ছোট আছে মিনিট, তার ছোট আছে সেকেন্ড। ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তো এইগুলাকে কনসিডারেশন করে আমরা করতেছি কি, 1 ডিগ্রি 1, এটাকে আমরা বলবো 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে হইল 60 মিনিট। এটাকে বলা হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, এরপরে 1 মিনিট ইকুয়াল 1 মিনিট মানে হচ্ছে তোমার এই যে এভাবে লিখলে 1 1 minute equal 60 সেকেন্ড আসে। লিখবো এই যে 60 সেকেন্ড। লিখে রাখো 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই হলো সময়ের সাথে মিল রেখে এটাকে 60 মূল্য রাখছে। মিনিটে যেমন 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে, ওটার সাথে মিল রেখে রাখছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এরকম করে রাখছে। বুঝতে পারছো? 60টাকে মূল ধরে এখানে রাখা হয়েছে তিনটা একক, তাই এটার নাম 60 মূল্য পদ্ধতি। আর একবার যদি একটা বৃত্তীয় ঘূর্ণন হয়, একবার ঘুরে আসলে
ঘূর্ণনে উৎপন্ন কোণ যদি আমরা চিন্তা করি, একবার ঘূর্ণনে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এটা সম্পর্কে অনেক কিছু শুনছি। একটা শুনছিলাম এমন যে 1 মাসে 30 দিন আর 1 বছরে 12 মাস, 30 × 12 যদি 360 পাওয়া যায়, রাইট? সো ধরুন ওই যে 1 বছরে পৃথিবী একবার ঘুরে করে আসতেছে, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতেছে। সো এই যে একবার ঘুরে আসা, তাতে তোমার প্রত্যেকটা দিনে এক একটা কোণ উৎপন্ন করতেছে না, সেই হিসাব করে 360 ভাগ করে নিয়ে আদিকালে 360 দিনই মনে করতো, 360 ভাগ করে তখন কি করছে, এটাকেও 360 ধরে নিছে। বুঝতে পারছো? আরো অনেকগুলা মতামত আছে, জানি না কোনটা সত্য, তবে একটা পূর্ণ ঘূর্ণনকে আমরা 360 ভাগে ভাগ করে আর 1 ভাগ যদি বলি সেটা হচ্ছে 1 ডিগ্রি। বুঝছো আমার কথা? একটা পূর্ণ ঘূর্ণনকে যদি, এই যে একটা পূর্ণ ঘূর্ণনকে যদি আমরা 360 ভাগ করি, 360 ভাগের 1 ভাগ যদি নাও তাহলে তোমরা 1 ডিগ্রি পাবা। বুঝছো? চলো এবার লিখো স্যার বৃত্তীয় পদ্ধতি। এবার লিখবো আমরা বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কি হচ্ছে দেখো, বৃত্তীয় পদ্ধতি মানে কি জানো? যিনি প্রথম এই পদ্ধতিটা দেখছেন উনি একটা জিনিস লক্ষ্য করলেন, আমি বিভিন্ন সাইজের বৃত্ত ধরে নিব। ওকে, ধরো এটা কোনো লিঙ্ক দিয়ে রাখি। সো এটা একটা নিলাম, আরেকটা নিলাম, এইটার সেম ধরো যে কি ছোট করে নি, এটাকে ধরো রেড কালার করে দিই। দেখো দুইটা সাইজের আমি বৃত্ত নিলাম, চাইলে আরো বড় একটা নিতে পারি, কিন্তু একটা জিনিস আমাকে লক্ষ্য করতে হবে, সেটা কি যে এদের আকার ভিন্ন হলেও আমি যদি এদের সেন্টারগুলো কনসিডার করে ব্যাসার্ধ অঙ্কন করলাম, করার পরে সমান কোণে এদেরকে আঁকলাম। আঁকার পরে দেখো সেন্টারে আমি ও বিন্দু বলতেছি, এটা আমরা এক্স বিন্দু বলি, এটা আমরা এ বিন্দু বলি। খেয়াল করে দেখো ও এক্সটাকে আমরা দৈর্ঘ্যের মান বলতেছি আর ব্যাসার্ধ, এইটা আরেকটা আর ব্যাসার্ধ, ধর এটা R1, এটা R2। এইখানে যে পথটা সে অতিক্রম করলো, এই পথটাকে যদি আমরা D1 বলি, এই পথটাকে যদি আমরা D2 বলি, এবং এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি কোন দুইটা সমান সমান আছে তাদের মধ্যে, কোন দুইটা কি আছে, সমান সমান আছে, এমন যদি হয়, বৃত্ত বড় ছোট তাই ব্যাসার্ধ বড় ছোট হয়ে গেছে, পরিধি থেকে যে অংশটা কাট করে নিছে, বক্র যে অংশ কাট করে নিছে, সেটা কি হয়ে গেছে, বড় ছোট হয়ে গেছে, কিন্তু কোনটাকে আমরা সেম রাখছি। তখন উনি লক্ষ্য করে দেখলেন যে এইখানে যে অনুপাত আছে পরিধি থেকে খণ্ডিত অংশ এবং ব্যাসার্ধের যে অনুপাতটা আছে এবং পরিধি থেকে খণ্ডিত অংশ ব্যাসার্ধের মধ্যে অনুপাত, এই দুটো সবসময় সেম থাকতেছে, এটা সবসময় কি থাকতেছে, সেম থাকতেছে। বুঝছো? তোমরা বৃত্তের পরিধির হিসাবটা করলে, পরিধি থেকে খণ্ডিত অংশ হিসাব করলে বুঝতে পারবা যে ব্যাসার্ধ যত গুণ বাড়ে পরিধি তত গুণ বাড়ে, অর্থাৎ ব্যাসার্ধ এবং পরিধির খণ্ডিত অংশ সমানুপাতিক, ব্যাসার্ধ এবং পরিধির খণ্ডিত অংশ সমানুপাতিক।
তাহলে অনুপাত তোমার কি থাকতেছে, সমান সমান থাকতেছে। সে বলতেছে বৃত্ত বড় ছোট হোক, বৃত্ত অনেক বড়, বৃত্ত অনেক ছোট, মাঝারি, বড় মাঝারি, ছোট মাঝারি, জানি না কেন আমার একই কোণের জন্য এই অনুপাত সবসময় কি থাকতেছে, সমান থাকতেছে। তো কেননা এই অনুপাতটাকেই আমি কোণের একক হিসেবে ধরে ফেলি, কোণ হিসেবে ধরে ফেলি। যেই কথা সেই কাজ, সেটাকে কোণ বলে বলছে। কোণ মানে কি, সে বলে কি পরিধি থেকে কতটুকু অংশ কাটছে দেখো, ওইটার সাথে ব্যাসার্ধের অনুপাত করো, তাহলে তুমি কি পেয়ে যাবা, রেডিয়ান এককে। যেহেতু ব্যাসার্ধের সাথে তুলনা হয়েছে, ব্যাসার্ধের সাথে তুলনা হয়েছে, রেডিয়াসের সাথে তুলনা, তাই নাম হচ্ছে রেডিয়ান। ব্যাসার্ধের কত গুণ, বুঝতে পারছো? তো এখানে একটা কথা বলি তোমাদেরকে, যদি কোনো একটা রশ্মি ঘুরে গিয়ে পরিধি থেকে একটা বক্র অংশ কেটে নেয়, আর সেটার মান যদি তোমার ব্যাসার্ধের সমান হয়, পরিধি থেকে কেটে নেওয়া অংশ ব্যাসার্ধের সমান হয়ে গেলে সেটাকে বলতেছি 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানের সংজ্ঞাটা কি? 1 রেডিয়ান মানে হচ্ছে কি, যখন এমন একটা কোণ যেটা হচ্ছে তোমার কি রশ্মিটা ঘুরে গিয়ে যে বৃত্তাংশটা কাট করবে, সেই বৃত্তাংশটা ব্যাসার্ধের সমান হলে ওই দুইটা রশ্মির মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটাকে আমরা 1 রেডিয়ান বলবো। আমি কি বুঝতে পারছি নাকি পারি না? বুঝতে পারছি? সো 1 রেডিয়ানটা কি? ওয়ান রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে তোমার পরিধির খণ্ডিত অংশ, পরিধির খণ্ডিত অংশ ব্যাসার্ধের সমান ফলে উৎপন্ন কোণ, ব্যাসার্ধের সমান হলে উৎপন্ন কোণ। এটা ইউজুয়ালি এরকম হয়, অনেকটা এতটুকু। আমরা তো যদি ভালো মতো করে রাখতে পারতেছি না, ভালো মতো করে রাখলে তোমাদেরকে দেখাতে পারতাম। আচ্ছা, আঁকি একটু বৃত্ত। মানে এখানে সেন্টার, ওকে, এটার সমান যদি এখান থেকে কাট হয়, আনুমানিক আর একটু বড় হবে, এরকম কিছু একটা হবে, 3/3, 3 একটু ছোট, এরকম কিছু একটা হবে আশা করি। এটা আবার বড় হয়ে গেছে, ধরো না মোটামুটি 110 ডিগ্রির কাছাকাছি, তো এরকম কিছু একটা। সেইটা তোমরা মাপলে দেখবে যে ব্যাসার্ধের সমান করে পাচ্ছ আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি তুমি যদি মেপে ব্যাসার্ধের সমান পাইলে 1 রেডিয়ান হয়ে যাচ্ছে আর কি। এখানে আমরা ও বলি, এখানে ধর এ বি বলতেছি, তাহলে এখানে ও এ ইকুয়াল টু হচ্ছে তোমার এ বি বক্ররেখা। ক্লিয়ার? বুঝতে পারছি নাকি পারি নাই স্যার? পারছি। তাহলে রেডিয়ানের মূল খেলাটা বুঝতে পারছো, বৃত্তীয় পদ্ধতির খেলাটা বুঝতে পারছো, যে রেডিয়াসের সাপেক্ষে কত গুণ। আচ্ছা, একবার যদি বৃত্তাকার পথে পুরো ঘুরে আসি, উৎপন্ন কোণটা কত হবে বলো দেখি? এখানে টুয়াইস পাই হবে। কেন স্যার? আগে এটা তুলে ফেলুন, আগে একটু অংশ তুলে ফেলুন।
বুঝছো 1 রেডিয়ান জিনিসটা একটু ভালো মতো ধরে নাও। AB not OB। ওকে তাহলে আমরা হয়ে যাচ্ছে। এখন দেখো স্যার পূর্ণ ঘূর্ণনে কোণ যদি হিসাব করি, পূর্ণ ঘূর্ণনে কোণ পুরা ঘুরে আসলে দৈর্ঘ্য তো পরিধির সমান হবে, পরিধি হচ্ছে 2 পাই আর নিচে আর যাবে কাটা হয়ে যাবে কত 5 পাই। তো পূর্ণ ঘূর্ণনে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কত পেলাম 2 পাই রেডিয়ান। বাংলায় লিখতে পারো রেডিয়ান, সমস্যা নেই। পূর্ণ ঘূর্ণনের জন্য এটা কোন পেলাম 2 পাই রেডিয়ান। আচ্ছা তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো স্যার, যেটা 360 ছিল ডিগ্রিতে সেটা রেডিয়ানে কত হলো, এদের মধ্যে তুলনা করতেছি আর কি, কেমন দুইটা এককের মধ্যে তুলনা করতেছি। তাহলে 1 ডিগ্রির জন্য কত পাচ্ছি বলো দেখি স্যার, 2 পাই বাই 360। আর থিটা ডিগ্রির জন্য কি পাবো বলো দেখি স্যার, 2 পাই বাই 360 কে যদি ভাঙি পাই বাই 180 লিখে ফেলতে পারবো ডাইরেক্ট, এখানে থিটা লিখবো, ডিগ্রি আসছে। এই পুরো জিনিসটা আসলে রেডিয়ানে থিটাকে প্রকাশ করতেছে, বুঝতে পারছো? এই পুরো জিনিসটা রেডিয়ানে একটা থিটাকে প্রকাশ করতেছে, কারণ 360 কে রেডিয়ানে নিয়ে গেলাম, 1 কে নিয়ে গেলাম, থিটাকে নিয়ে গেলাম রেডিয়ানে। ক্লিয়ার? থিটাকে নিয়ে গেলাম রেডিয়ানে। তাহলে আমরা একটু লিখে ফেলবো এখানে থিটা থিটা রেডিয়ান ইকুয়াল পাই বাই 180 ডিগ্রি। এটা হলো, এটা ছিল হচ্ছে তোমার ডিগ্রি টু রেডিয়ান। মনে রাখবা রেডিয়ানে থাকে পাই, রেডিয়ানে থাকে কি পাই, তাই উপরে পাই আনতে হবে রেডিয়ান বের করার সময়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। উল্টাভাবে চিন্তা করলে আমরা রেডিয়ান থেকেও ডিগ্রিতে নিয়ে আসতে পারি। এবার যদি স্যার রেডিয়ান থেকে ডিগ্রিতে যায়, রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে যায় তাহলে ডিগ্রি বের করতে হবে, ডিগ্রি ইকুয়াল হবে 180 উপরে হয়ে যাবে, পাই নিচে, পাইকে বাদ দিয়ে দিতে হবে, 180 সংখ্যা হিসেবে চলে আসে রেডিয়ানে। ডিগ্রি বের করতেছি রেডিয়ান থেকে, ডিগ্রিকে বের করলে 180 উপরে, রেডিয়ানকে বের করলে পাই উপরে। এভাবে দিয়ে আমরা পরিমাপগুলো করে দিতে পারবো।
তো আজকে এইটুকু যা পড়াইছি এইটুকু বেসিকটা একটু তোমরা ভালো মতো মাথায় রাখো, বাকি নেক্সট দিন আর কিছুটুকু পরে তোমাদেরকে সরাসরি অনুশীলনের সমস্যাগুলো কারণে শুরু করে দেবো, ঠিক আছে স্যার? তাহলে আজকে দ্রুত আল্লাহ হাফেজ।